হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি সুনীল আজ হাজির হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায়। আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায় আজ আমরা আলোচনা করব ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসার, অর্থাৎ ভারতবর্ষে কিভাবে ইংরেজি শিক্ষা বিস্তার লাভ করব সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা দশম শ্রেণীর পাঠ্যাংশের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা আলোচনা করেছিলাম। সেখানে আমাদের আলোচনা শেষ হয়েছিল 19 শতকে বাংলার শিক্ষা সংস্কারে, অর্থাৎ প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা কি, প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষার মধ্যে কিভাবে তার বিবর্তন ঘটে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব তারই ধারাবাহিকতায় ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার বিস্তার কিভাবে ঘটে। অর্থাৎ আজ আমরা দাঁড়িয়ে দেখতে পাই যে সমস্ত কিছু অর্থাৎ হচ্ছে আমাদের সাথে সম্পর্কিত যে সকল জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ফোন, ল্যাপটপ থেকে শুরু করে কোনো অফিস আদালতে গেলে আমাদেরকে ইংরেজির শরণাপন্ন হতে হয়, অর্থাৎ ইংরেজি ভাষা আমাদের অবশ্যই জানতে হয়। এই ইংরেজি ভাষার সূচনা কিভাবে হয়, কবে থেকে সূচনা হয়, কোন কোন প্রতিষ্ঠানের হাত ধরে এর সূচনা ঘটে, এই সম্পর্কে আজ আমরা জানব। অর্থাৎ বর্তমানের সবথেকে একটা স্মার্ট বা বড় ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি ভাষা। সেই ইংরেজি ভাষার বিস্তার কিভাবে ঘটে তাই আজ আমাদের আলোচ্য বিষয়। তাহলে দেখে নেওয়া যাক ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে কিভাবে। এই ইংরেজি শিক্ষার বিস্তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে এর আগের দিনে আমরা দেখেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে প্রথম পর্বে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে অনুচ্ছুক ছিল। তারা চায়নি আমাদের দেশে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটুক। পরবর্তী সময়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের ব্যবসায়িকদের চাপ, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত বণিকদের ক্রমাগত চাপ, আইন আদালত প্রতিষ্ঠা, কারণ ব্যবসা বাণিজ্যর খাতিরে কোম্পানিকে আমাদের দেশে প্রচুর আইন ও আদালত প্রতিষ্ঠা করতে হয়। সেই আইন আদালত প্রতিষ্ঠা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে তার বাণিজ্যিক স্বার্থ থেকে যখন রাজনৈতিক স্বার্থে এগিয়ে আসে, অর্থাৎ যখন তারা সাম্রাজ্য বিস্তার করতে এগিয়ে আসে, তখন দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে কর্মচারীর প্রয়োজন হয়। এই বিভিন্ন কারণের সমাবেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাধ্য হয় বা ইউরোপীয়রা বাধ্য হয় এই দেশে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটাতে। তারা স্ব ইচ্ছায় আমাদের দেশে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটায়নি, এক প্রকার বাধ্য হয়েই এই দেশে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটায়। এবং আমরা যদি ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে এই আলোচনা যাতে ভালোভাবে বুঝতে পারি সে কারণে এই বিস্তারকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব। অর্থাৎ ইংরেজি শিক্ষা প্রসারের তিনটি উদ্যোগ আমরা দেখব এবং এই তিনটি উদ্যোগ যদি ভালোভাবে দেখে নিই তাহলে কিভাবে আমাদের দেশে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে সে সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব। তার মধ্যে একটি হলো সরকারি উদ্যোগ। সরকারি উদ্যোগ সরকারি উদ্যোগ সরকারি উদ্যোগ দ্বিতীয় হলো বেসরকারি উদ্যোগ। বেসরকারি উদ্যোগ অর্থাৎ বেসরকারি উদ্যোগ কিভাবে হয়, এবং তৃতীয় হলো মিশনারিদের ভূমিকা। মিশনারিদের ভূমিকা মিশনারিদের ভূমিকা এই তিনটা ভাগ যদি আমরা ভালোভাবে দেখে নিই তাহলে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার বিস্তার কিভাবে ঘটে সেই সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা লাভ করব। তাহলে আসা যাক একে একে প্রতিটি ভাগ সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে দেখব আমরা সরকারি উদ্যোগ, অর্থাৎ ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারে সরকার কীরকম পদক্ষেপ গ্রহণ করে। এই সরকারি উদ্যোগে আমরা দেখে থাকি কি যে 1813 খ্রিস্টাব্দের যে চার্টার বা সনদ আইন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশের শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে। 1 লক্ষ টাকা বরাদ্দ করে ভারতবর্ষের শিক্ষার উন্নতিকল্পে। যদিও এই 1 লক্ষ টাকা খুবই কম পরিমাণ একটা টাকা, কিন্তু এই টাকা দিয়েই এর সূচনা ঘটে। অর্থাৎ 1830-এর সনদ আইনে বলা হয় যে কোম্পানি ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করবে, এবং এই টাকা প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, অর্থাৎ দেশীয় শিক্ষা না বিদেশি শিক্ষা, কোন শিক্ষা খাতে ব্যয় করা হবে সেই নিয়ে একটা সমস্যা দেখা যায়। যে কারণে 1823
এর 10 বছর পর, এর সাথে 10 বছর যোগ করলে 1823 খ্রিস্টাব্দে গড়ে ওঠে জনশিক্ষা কমিটি। এই জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইন্টাকশন বা জনশিক্ষা কমিটি কি করে না এই 1 লক্ষ টাকা প্রাচ্য বা দেশীয় শিক্ষার ক্ষেত্রে ব্যয় করার কথা বলে, প্রাচ্য শিক্ষায় ব্যয়ের কথা বলে। অর্থাৎ 1823 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে যে 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয়, সেই টাকা 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি প্রাচ্য শিক্ষা বা দেশীয় শিক্ষায় ব্যয় করার কথা বলে। এরপর আমরা দেখতে পাই যে 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের যে আইন সচিব অর্থাৎ লর্ড মেগলে এই টাকা 1813 খ্রিস্টাব্দের যে 1 লক্ষ টাকা, সেই টাকা পাশ্চাত্য শিক্ষায় ব্যয়ের কথা বলে। পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা ব্যয়ের কথা বলে কে না মেগলে। এর আগের দিনে আমরা এ সম্পর্কে জেনেছি যে মেগলে মিনিট সম্পর্কে। এই মেগলে মিনিটে 1835 খ্রিস্টাব্দে 1 লক্ষ টাকাকে ইংরেজি শিক্ষা বিস্তারের কথা বলা হয়। এবং এখানে আরও বলা হয় 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ বলা হয় যে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি, অর্থাৎ ইংরেজি মাধ্যমে শিক্ষা বিস্তার হবে, এটা বলা হয় 1835-এর 7 মার্চ। অর্থাৎ 7 মার্চ কি বলা হয় যে কোন মাধ্যমে, অর্থাৎ এখন আমরা কি করি বাংলা এবং ইংরেজি অর্থাৎ মাতৃভাষার সাথে সাথে ইংরেজি ভাষার মধ্য দিয়ে আমরা লেখাপড়া শুরু করি, কিন্তু 1835 খ্রিস্টাব্দে কী বলা হয় যে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি, অর্থাৎ ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রীরা লেখাপড়ার সূচনা করবে। এছাড়া কি দেখা যায়, তাহলে আমরা কি দেখলাম যে 1 লক্ষ টাকা প্রথমে প্রাচ্য শিক্ষায় ব্যয়ের কথা বলা হয়, কিন্তু এই প্রাচ্য শিক্ষা ব্যয়ের যাতে না হয় সেই কারণে রাজা রামমোহন রায় আমহার্স্টকে চিঠি লেখেন। বড়লাট আমহার্স্টকে রাজা রামমোহন রায় চিঠি লেখেন এই প্রাচ্য শিক্ষায় টাকা যাতে বরাদ্দ করা না হয়। তিনি চিঠি লিখে জানান যে মহাশয়, আপনি যদি ভারতবর্ষে প্রাচ্য শিক্ষা বা আরবি ফার্সি এবং সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে যদি টাকা ব্যয় করেন, তাহলে কেবলমাত্র ধনী এবং উচ্চবিত্ত সম্প্রদায়ই লাভবান হবে, আপামর ভারতবাসী শিক্ষার স্বাদ থেকে বঞ্চিত হবে। সুতরাং এই টাকা পাশ্চাত্য শিক্ষায় ব্যয় করুন। কারণ আমরা কি জানি যে পাশ্চাত্য শিক্ষার মধ্যে অভিজ্ঞতা রয়েছে, যুক্তিবাদ রয়েছে, বিজ্ঞানধর্মিতা রয়েছে এবং বৈজ্ঞানিকতা রয়েছে। অর্থাৎ বর্তমান দিনে যে অগ্রগামী সমাজের যে হাতিয়ার, সে সব কিছুই রয়েছে পাশ্চাত্য শিক্ষায়। সে কারণে ভারতের প্রমিথিউস বা নবজাগরণের অগ্রদূত বা ভারতের শুকতারা নামে পরিচিত রাজা রামমোহন রায় এই টাকা আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা ব্যয়ের জন্য আমহার্স্টকে চিঠি লেখে। এই যে প্রাচ্য এবং পাশ্চাত্য যে দ্বন্দ্ব শুরু হয়, এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের শেষ হয় কবে না 1839 খ্রিস্টাব্দে 1839-এর অকল্যান্ড মিনিট। এই অকল্যান্ড মিনিটে প্রাচ্য এবং পাশ্চাত্য যে দ্বন্দ্ব, যে বিরোধ ছিল, সেই বিরোধের একটা সমাপ্তি ঘটে। কী কারণে ঘটে না 1835 খ্রিস্টাব্দের টাকা কোথায় যাচ্ছে, পাশ্চাত্য শিক্ষায় যাচ্ছে। আর 1839 খ্রিস্টাব্দের অকল্যান্ড মিনিটে বলা হয় যে প্রাচ্য শিক্ষার জন্য কিছু পরিমাণ অর্থ দেওয়া হবে। তাহলে দেখতে পাচ্ছি কি যে পাশ্চাত্য শিক্ষাতেও ব্যয় করা হচ্ছে এবং প্রাচ্য শিক্ষাতেও ব্যয় করা হচ্ছে, অর্থাৎ সমস্ত দ্বন্দ্বের সমাপ্তি ঘটছে 1839 খ্রিস্টাব্দের অকল্যান্ড মিনিটে। এরপরে আমরা দেখতে পাই কি যে সরকারি উদ্যোগেরই 1842 খ্রিস্টাব্দে এডুকেশন অফ সোসাইটি বা জনশিক্ষা এডুকেশন অফ সোসাইটি বা দেখা যায় যে শিক্ষা সংগঠন, শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তর গড়ে উঠছে, সে শিক্ষা দপ্তরের সভাপতি 1844 খ্রিস্টাব্দের হার্ডিং ঘোষণাতে আমরা দেখতে পাই যে হার্ডিং ঘোষণা করে বলে কি
যে সকল ব্যক্তি ইংরেজি শিক্ষা গ্রহণ করবে বা ইংরেজি জানা ব্যক্তিদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ ইংরেজি জানলে তারা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এই গেল আমাদের সরকারি উদ্যোগ। তাহলে সরকারি উদ্যোগে আমরা কি দেখলাম, যে 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন, 1823 খ্রিস্টাব্দের জনশিক্ষা কমিটি, 1835 খ্রিস্টাব্দের মেগলে মিনিট। যে মেগলে মিনিটে কী বলা হয়, যে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে এই টাকা বরাদ্দ করা হবে। এবং 1835-এর 7ই মার্চ সেখানে বলা হয় কি, যে ভারতীয় শিক্ষার মাধ্যম হবে ইংরেজি, অর্থাৎ ইংরেজির গুরুত্ব বাড়ানো হয়। 1839-এর অগল্যান্ড মিনিটে কি হয় না, প্রাচ্য এবং পাশ্চাত্য যে দ্বন্দ্ব বা ইভাঞ্জেলিক্যাল আন্দোলন, সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে। প্রাচ্য শিক্ষা এখানে অল্প পরিমাণ টাকা খরচের কথা বলা হয়। 1842 খ্রিস্টাব্দে শিক্ষা দপ্তর গড়ে ওঠে এবং এই শিক্ষা দপ্তরের সভাপতি হার্ডিং সাহেব 1844 খ্রিস্টাব্দে কী বলেন না, 1844 খ্রিস্টাব্দে তিনি ঘোষণা করেন যে আমাদের দেশে যারা ইংরেজি শিক্ষিত হবে তাদেরকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে এই গেল আমাদের সরকারি উদ্যোগ। এরপরে আমরা দেখে নেব বেসরকারি উদ্যোগ, অর্থাৎ সরকারি উদ্যোগ ছাড়াও বেসরকারি উদ্যোগে কিভাবে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এরপর আমরা আলোচনা করব পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা প্রসারে বেসরকারি উদ্যোগ। বেসরকারি উদ্যোগ অর্থাৎ সরকারি উদ্যোগের পর বেসরকারি উদ্যোগে কিভাবে আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার লাভ করলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এর আগে দেখলাম কি, যে হার্ডিং 1944 খ্রিস্টাব্দে যখন চাকরি ক্ষেত্রে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেয়, তখন থেকে ইংরেজি ভাষা গ্রহণ করা এক প্রতিযোগিতার মধ্যে এসে হাজির হয়। কারণ কি, কারণ চাকরির লোভে শিক্ষিত বিশেষ করে ধনী এবং মধ্যবিত্ত সম্প্রদায় তারা ইংরেজি শিক্ষার প্রতি ঝুঁকে পড়ে এবং এর প্রভাবে বেশ কিছু ইউরোপীয় ব্যক্তি এবং ভারতীয় ব্যক্তি আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। যদি আমরা বেসরকারি উদ্যোগের মধ্যে ইউরোপীয় ব্যক্তিদের কথায় আসি, অর্থাৎ যে সকল মহান ইউরোপীয় ব্যক্তি বা ইংরেজ সাহেব আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার সাথে নিজেদের যুক্ত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন ডেভিড ড্রামন্ড ছিলেন সোরবন, মার্টিন ব্রাউল, আর্টুন প্রমুখ। এই সকল মহান ব্যক্তিরা আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা প্রসারের জন্য একটা বড় ভূমিকা পালন করে। যেমন ডেভিড ডামন্ড ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করে। ধর্মতলা একাডেমির ছাত্র ছিল আমরা জানি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অর্থাৎ ডিরোজিও এবং তার যে নব্যবঙ্গ গোষ্ঠী, সেই ডিরোজিও ছিল ডেভিড ডামন্ড পরিচালিত ধর্মতলা একাডেমির ছাত্র। এছাড়া ছিলেন সোরবন জোড়াসাঁকোতে এক ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এছাড়া ছিল মার্টিন, তিনি কলকাতার আমড়াতলাতে এক ইংরেজি বিদ্যালয় স্থাপন করে। তাহলে দেখা যাচ্ছে যে সরকারি উদ্যোগের সাথে সাথে বেসরকারি উদ্যোগেও আমাদের দেশে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে। এরপর আমরা দেখব যে এরা তো ইউরোপীয় ব্যক্তিগণ, ভারতীয়দের মধ্যে কারা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সাথে নিজেদেরকে যুক্ত করেছিল, অর্থাৎ যে সকল ভারতীয় বা মহান ভারতীয় আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে বড় ভূমিকা নেয়, তাদের মধ্যে অবশ্যই অগ্রগণ্য হলেন ভারতের প্রমেথিউস বা নবজাগরণ অগ্রদূত নামে পরিচিত বা ভোরের শুকতারা নামে পরিচিত রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার
প্রসন্ন কুমার ঠাকুর। এছাড়াও আমরা দেখেছি দ্বারকানাথ ঠাকুর, তেজচন্দ্র, রাজা তেজচন্দ্র। এছাড়া বর্তমানের মহারাজা রাজা রায়বাহাদুর প্রমুখ ব্যক্তিরা আমাদের দেশে পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা বিস্তারে একটা বড় ভূমিকা নিয়েছিলেন। যেমন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এছাড়া দেখি যে রাধাকান্ত দেবের উদ্যোগে গৌরমোহন আড্ড স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন গৌরমোহন আড্ড। এর লেখক হলেন গৌরমোহন আড্ড, যাকে সবিশেষভাবে সহযোগিতা করেছিলেন রাধাকান্ত দেব। এছাড়াও দেখি যে রাধাকান্ত দেবের প্রচেষ্টায় 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি। এছাড়াও এর এক বছর পর 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কলকাতা স্কুল বুক সোসাইটি। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইউরোপীয় ব্যক্তি, বিশেষ করে ডেভিড ডামন্ড, মার্টিন বাউল, আর্টন প্রমুখদের সাথে সাথে বেশ কিছু ভারতীয় ব্যক্তি অর্থাৎ রাজা রামমোহন রায়, রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রাজা তেজচন্দ্র, রাজা রায়বাহাদুর প্রমুখ ব্যক্তিরা আমাদের দেশে ইংরেজি শিক্ষা বিস্তারে একটা বড় ভূমিকা নেয় এবং 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও রাধাকান্ত দেব এর প্রচেষ্টায় স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন গৌরমোহন আড্ড স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থ রচনা করেন। এছাড়া রাধাকান্ত দেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি এবং কলকাতা স্কুল বুক সোসাইটি, যেগুলো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একটা বড় অবদান রাখে। এরপর আমরা দেখে নেব খ্রিস্টান মিশনারিদের অবদান, অর্থাৎ মিশনারিরা আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কিরূপ ভূমিকা পালন করেছিল। কারণ আমরা এর আগে দেখেছিলাম যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের যে তিনটি ভাগ ছিল, অর্থাৎ সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এবং খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। এই মিশনারিদের ভূমিকা হলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। মিশনারিদের উদ্যোগ খ্রিস্টান মিশনারিরা কী কারণে আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করে সেই সম্পর্কে আমরা আগের দিনে জেনেছিলাম যে খ্রিস্টান মিশনারিরা মনে করত যে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, কালচার অর্থাৎ আচার আচরণ এবং ধর্ম হলো খুবই অধঃপতিত, কুসংস্কারে আচ্ছন্ন, নিকৃষ্ট মানের একটা ধর্ম। সে কারণে তারা মনে করত যে ভারতবর্ষে যদি পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো যায় তাহলে ভারতীয়রা নিজের ধর্ম পরিত্যাগ করে, অর্থাৎ হিন্দু ও মুসলিম সম্প্রদায় সেই ধর্ম বর্জন করে তারা সবাই দলে মিলে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। এই কারণের বশবর্তী হয়ে খ্রিস্টান মিশনারিরা আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে বড় ভূমিকা নেয়। আর এসব ক্ষেত্রে অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের মধ্যে সবথেকে এগিয়ে ছিলেন শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন, যেটা প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দের শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যেটা প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এই মিশনের সাথে যুক্ত ছিলেন উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার্ড, যুক্ত ছিলেন মাসম্যান এবং এদের
ঐক্রান্তিক প্রচেষ্টায় অর্থাৎ উইলিয়াম ক্যারি, ওয়াটস এবং মাসম্যানের ঐক্রান্তিক প্রচেষ্টায় 126টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় যেখানে 10,000 ছাত্রছাত্রী পাশ্চাত্য তথা ইংরেজি শিক্ষা গ্রহণে সুযোগ পায়। তাহলে আমরা দেখলাম যে খ্রিস্টান মিশনারিদের মধ্যে এগিয়ে রয়েছে কারা? না, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন। এই মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে এই মিশন প্রতিষ্ঠিত হয় এবং এই মিশন প্রতিষ্ঠার সাথে যুক্ত রয়েছে উইলিয়াম ক্যারি, ওয়াটস এবং মাসম্যান। এই সকল ব্যক্তিদের মহান উদ্যোগে 126টি বিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং যেখানে 10,000 ছাত্রছাত্রী ইংরেজি শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই শ্রীরামপুর মিশন ছাড়াও ছিল লন্ডন সোসাইটি, যেটা প্রতিষ্ঠিত হয় 1795 খ্রিস্টাব্দে। এছাড়া ছিল চার্চ সোসাইটি, এটি প্রতিষ্ঠিত হয় 1799 খ্রিস্টাব্দে। অর্থাৎ শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, লন্ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1795 খ্রিস্টাব্দে, চার্চ সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1799 খ্রিস্টাব্দে। এই সকল খ্রিস্টান মিশনারিরা ছাড়াও আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে একটা গুরুত্বপূর্ণ বা বড় অবদান রেখে গেছেন আলেকজান্ডার ডাম মহাশয়। এই আলেকজান্ডার ডাম মহাশয় প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। অর্থাৎ 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার ডাম মহাশয়, যিনি একজন স্কটিশ মিশনারি ছিলেন। আলেকজান্ডার ডাম মহাশয় 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যার বর্তমান নাম হলো স্কটিশ চার্চ কলেজ, বিখ্যাত স্কটিশ চার্চ কলেজ। এই স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? না, 1830 খ্রিস্টাব্দে। এই গেল খ্রিস্টান মিশনারিদের অবদান। অর্থাৎ আমরা দেখলাম ভারতে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ এবং খ্রিস্টান মিশনারিরা কিভাবে বড় ভূমিকা নিয়েছে। এরপর আমরা দেখে নেব চার্লস উডের প্রতিবেদন। অর্থাৎ শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হলো চার্লস উডের প্রতিবেদন। চার্লস উড বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি হয়ে আসে এবং তিনি ছিলেন এর 7ম তথা শেষ সভাপতি। তিনি 1954 খ্রিস্টাব্দে 1954 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন তা উডের প্রতিবেদন নামে পরিচিত। এই উডের প্রতিবেদনকে আবার বলা হয়ে থাকে উডের ডেসপ্যাচ বা ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা শব্দের অর্থ হলো অধিকারপত্র, অর্থাৎ যার মধ্যে কিছু লিপিবদ্ধ করা থাকে সেটাকে বলা হয়ে থাকে ম্যাগনা কার্টা। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের দেশে বাণিজ্য করতে আসে তখন দেখা যায় যে তারা মোগল সম্রাটের কাছ থেকে এক অনুমোদনপত্র লাভ করে, সেই অনুমোদন ম্যাগনা কার্টা নামে পরিচিত। ঠিক তেমনই ভারতীয় শিক্ষার ক্ষেত্রে ম্যাগনা কার্টা নামে পরিচিত হলো 1954 খ্রিস্টাব্দের চার্লস উডের প্রতিবেদন। এই প্রতিবেদনে কি বলা হয় বা প্রতিবেদনের প্রেক্ষাপট কী? যদি আমরা প্রতিবেদনের প্রেক্ষাপটে যাই বা কী কারণে চার্লস উডের প্রতিবেদন প্রকাশিত হয়, তাহলে আমরা দেখতে পাই যে 1844 খ্রিস্টাব্দে যখন হার্ডিং সাহেব
চাকরি ক্ষেত্রে ইংরেজিকে অগ্রাধিকার দেয়, ঠিক তখন থেকে সরকারি বেসরকারি বিভিন্নভাবে আমাদের দেশে বহু ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই সকল বিদ্যালয়ে কিভাবে পঠন পাঠন হবে বা তার ধারাবাহিকতা কিভাবে এগিয়ে যাবে সেই সম্পর্কে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। অর্থাৎ এখন আমরা কি দেখতে পাই যে আমরা যারা মাধ্যমিক ছাত্রছাত্রী, সেই সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমরা যে স্কুলেই ছাত্রছাত্রী হই না কেন আমাদের সবাইকার পরীক্ষার প্রশ্নপত্র একই রকম হয়, যে প্রশ্নপত্র তৈরি করে পর্ষদ। ঠিক তেমন 1954 খ্রিস্টাব্দে কোম্পানি অনুভব করে যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের বিদ্যালয় ছড়িয়ে রয়েছে, কিন্তু সেই বিদ্যালয়ে কিভাবে পঠন পাঠন হবে সেই সম্পর্কে নির্দেশিকা জারি করার জন্য একটা প্রতিবেদন বা দপ্তরের প্রয়োজন, যে কারণে চার্লস উডের প্রতিবেদনের সুপারিশ করা হয়। এই চার্লস উডের প্রতিবেদনে আমরা দেখতে পাই যে উড সাহেব এখানে বেশ কিছু সুপারিশ তুলে ধরে, যে সকল সুপারিশের ভিত্তিতে পরবর্তীকালে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। তাহলে এখন আমরা সেই প্রতিবেদনের সুপারিশগুলো দেখে নেব। এই প্রতিবেদনের প্রথমেই যেটা বলা হয় যে আমাদের দেশের শিক্ষার যে ভাগ, অর্থাৎ শিক্ষার যে ভাগ রয়েছে, অর্থাৎ হচ্ছে বুনিয়াদী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষার কথা বলা হয়, উচ্চশিক্ষার কথা বলা হয়। অর্থাৎ উডের প্রতিবেদনের প্রথমে বলা হয় বুনিয়াদী শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হয় যে ইংরেজির সাথে মাতৃভাষাকে যুক্ত করা হয়, মাতৃভাষা। অর্থাৎ এর আগে আমরা কি দেখলাম যে 1835 খ্রিস্টাব্দে বলা হয় যে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি, অর্থাৎ ছাত্রছাত্রীরা ইংরেজি ভাষার মধ্য দিয়ে পঠন পাঠন লাভ করবে। কিন্তু উড সাহেবের প্রতিবেদনে বলা হয় যে ইংরেজির সাথে সাথে মাতৃভাষাও শিক্ষার বাহন হবে বা মাতৃভাষার মাধ্যমেও শিক্ষা দেওয়া যাবে। এছাড়া 3 নম্বর কারণে আমরা কি দেখতে পাই যে 3 নম্বর কারণে বলা হয় যে বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ও স্ত্রী শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়, বৃত্তিমূলক শিক্ষার সাথে স্ত্রী শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। 4 নম্বরে আমরা কি দেখতে পাই যে 4 নম্বর পয়েন্টে এখানে বলা হয় যে আমাদের যে শিক্ষণ ব্যবস্থা রয়েছে, শিক্ষণের ব্যবস্থা করা হয়। অর্থাৎ যে সকল শিক্ষকেরা ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা প্রসারের সাথে যুক্ত থাকবে তাদের একটা নির্দিষ্ট শিক্ষণের ব্যবস্থা করা হয়। এখন আমরা দেখি কি যে প্রত্যেকটা স্কুলের যে সকল শিক্ষক মহাশয়েরা রয়েছে তাদের একটা নির্দিষ্ট টিচার্স ট্রেনিংয়ের প্রয়োজন হয়। সেই টিচার্স ট্রেনিংয়ের প্রথম কথা উল্লেখ করে উডের প্রতিবেদন। এছাড়াও আমরা কি দেখতে পাই না এখানে অনুদানের কথা বলা হয়, অনুদান, অর্থাৎ অনুদানের ব্যবস্থা করা হয়। বলা হয় যে সরকার প্রতি সরকারি এবং বেসরকারি স্কুলে অল্প বিস্তর হলেও যেন অনুদান প্রয়োগ করে। এছাড়াও আমরা দেখতে পাই যে পৃথক শিক্ষা দপ্তর এছাড়াও দেখা যায় যে প্রত্যেক প্রদেশে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করে চার্লস উডের প্রতিবেদন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চার্লস উড বেশ কিছু সুপারিশ রাখে শিক্ষার জগতে, যার ফলে ভারতবর্ষে আধুনিক তথা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে। তো এই ছিল আমাদের ভারতবর্ষে ইংরেজি শিক্ষার প্রসার। এই ভিডিওতে আমরা এই ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে পুরো তথ্য নিলাম
এবং এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।